ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। এই 2024 হায়ার সেকেন্ডারির জন্য সব ছাত্রছাত্রীরা তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসছো বা পরীক্ষা দিচ্ছ, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কস্টিং এন্ড ট্যাক্সেশনের এমসিকিউ এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প প্রকার আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং আগামী দিনে আমি কি বিষয়ে আলোচনা করবো অলরেডি বিভিন্ন ভিডিওতে তোমাদের সেটা বলে দিয়েছি। ফলে ভবিষ্যতে কমার্স রিলেটেড সমস্ত কিছু এই চ্যানেল থেকে পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের এই 2024 হায়ার সেকেন্ডারির জন্য কমার্সের 4টে মেইন সাবজেক্টের উপরে ফুল সাজেশনের ভিডিও অলরেডি এই চ্যানেলে আলোচনা করা আছে। এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের, বিশেষ করে কস্টিং এন্ড ট্যাক্সেশনের ডেসক্রিপটিভ এবং এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। ফলে যারা এখনো আমার কস্টিং এন্ড ট্যাক্সেশনের সাজেশনের ডেসক্রিপটিভ এবং এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিওগুলো এখনো দেখোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই সাজেশনটাকে দেখে নিও। একটাই প্লেলিস্ট করা আছে হায়ার সেকেন্ডারি 2024 সাজেশন বলে, সেই প্লেলিস্টের মধ্যে তোমরা কস্টিং এন্ড ট্যাক্সেশনের সাজেশনটা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার সাজেশনের প্লেলিস্টে চলে যেতে পারবে। তো আজকে যে বিষয়ে আমি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো লাস্ট মিনিট এমসিকিউ এবং এসিকিউ এর জন্য, এবং সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আমি থাম্বনেলে তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশনের যে সাবজেক্টটা আছে আমাদের 50% কস্টিং 50% ট্যাক্সেশন, সেই 50% কস্টিং আর 50% ট্যাক্সেশনের মধ্যে কস্টিং এর যতগুলো চ্যাপ্টার এবং ট্যাক্সেশনের যতগুলো চ্যাপ্টার, টোটাল 3টে চ্যাপ্টার, কস্টিং এর 3টে চ্যাপ্টার, ট্যাক্সেশনের 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টারে বইয়ের শেষে যে অনুশীলনী বা এক্সারসাইজ আছে, সেই অনুশীলনী বা এক্সারসাইজে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর করা, মানে এমসিকিউ উত্তর দেওয়া আছে, প্লাস অনুশীলনীর শেষে যে এমসিকিউ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে অনুশীলনী বা এক্সারসাইজ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ট্যাক্সেশন এবং কস্টিং উভয় ক্ষেত্রেই বলছি, সেই প্রত্যেকটা অনুশীলনীর যতগুলো প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ বলো এসএকিউ বলো, যেটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো দেওয়া আছে, এমনি যেগুলো আসেনি সেগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন এই 29th of February তোমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশন পরীক্ষার আগে এই যে 3টে চ্যাপ্টারের উপরে তিনটে টোটাল 6টা চ্যাপ্টারের উপরে অনুশীলনী শেষে যা যা প্রশ্ন দেওয়া আছে বইয়ের শেষে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে যাও। ওইখান থেকে 100% এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে 2024 হায়ার সেকেন্ডারি কস্টিং এন্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের পরীক্ষায়। একদম মিলিয়ে দেখবে প্রিভিয়াস ইয়ারে 2023 2022 2017 প্রত্যেকটা ইয়ারে যা যা প্রশ্ন এসেছে এমসিকিউ এবং এসিকিউ এই কস্টিং এন্ড ট্যাক্সেশনের এই সাবজেক্ট থেকে প্রত্যেকটা এমসিকিউ এবং প্রত্যেকটা এসিকিউ এর প্রশ্ন ওই বইয়ের অনুশীলনী থেকেই দেওয়া আছে, ওর বাইরে কোথাও থেকেও এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্ন কিন্তু দেওয়া নেই। ফলে বইটা টেক্সট বইয়ের অনুশীলনীটা টেক্সট বইয়ের ভেতরটা খুব ভালো করে তোমরা দেখে যাও। এমসিকিউ এসিকিউ তোমরা 100% ওখান থেকে কমন পেয়ে যাবে। এবং ডেসক্রিপটিভের জন্য আমি যা সাজেশন দিয়েছি সেই সাজেশনের ভিডিওটা, যেটা 44 মার্কসের ডেসক্রিপটিভ আমি অলরেডি করে রেখেছি, কস্টিং এর একটা সাজেশন করেছি, ট্যাক্সেশনে আলাদা করে ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন করা আছে, ওই সাজেশন দুটোর ভিডিও অবশ্যই ভালো করে দেখে সেইগুলো প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায়, আমি তোমাদের বলছি 100% তোমরা কস্টিং এন্ড ট্যাক্সেশনের 100% পেপারটাই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো আজকে 2023 যাদের একটু পুরনো বই তারা 2023 এর অ্যানসারটা যেহেতু জানা নেই, অনেকের ক্ষেত্রে জানা নেই, আমি সেটা পেয়েছিলাম কমেন্টে। ফলে 2023 তে যে এমসিকিউ এবং এমসিকিউ এর প্রশ্নগুলো এসেছিল আমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশন এই সাবজেক্ট থেকে, সেই 2023 এর এমসিকিউ এর প্রশ্নের সঠিক অ্যানসারটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দেব। এবং 2023 তে কস্টিং এর উপরে এবং ট্যাক্সেশনের উপরে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো, যে ডেসক্রিপটিভ যে অঙ্কগুলো, বিশেষ করে হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, ট্যাক্সেশনের ইনকাম ফ্রম আদার সোর্সেস এবং কস্টিং এর উপরে অলরেডি স্টোর লেজারের উপরে অলরেডি আমি সেই সব প্রশ্নের ডেসক্রিপটিভ মানে অঙ্কের সলিউশন, প্রবলেমের সলিউশন অলরেডি আমি করে দিয়েছি। আমার চ্যাপ্টার ওয়াইজ যে ডিসকাশন করে দেওয়া আছে, যে প্লেলিস্ট আছে সেই চ্যাপ্টার প্লেলিস্টের মধ্যে, সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা 2020 তে ডেসক্রিপটিভ প্রবলেমের সলিউশনের ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। তাহলে চলো আজকে 2023 এর
এমসিকিউ প্রশ্নগুলো কস্টিং এন্ড ট্যাক্সেশনের আমি আলোচনা করে দিচ্ছি। এই প্রত্যেকটা এই ভিডিওটা প্রত্যেকটা ভালো করে দেখে যাও, এই ভিডিওটা দেখে যাও, এর আগে বইয়ের প্রত্যেকটা অনুশীলনী পড়ে যাও, তোমরা 100% কস্টিং এন্ড ট্যাক্সেশন প্রশ্নটা কমন পেয়ে যাবে। তাহলে চলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো কোশ্চেন পেপারটা তোমাদের আছে, যাদের একদম কারেন্ট নতুন বই তাদের একদম শেষের দিকে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে। যাদের নেই, আমার কাছে 2023 এর কোশ্চেন পেপারটা আছে কস্টিং এন্ড ট্যাক্সেশনের ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, আমি দুটোতেই প্রশ্নটা পড়ে আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি। তাহলে চলো ফার্স্ট যে প্রশ্নটা আছে ইংলিশ ভার্সনটা আমি দেখি, ইংলিশ ভার্সনটা থেকে করিয়ে তারপরে আমি ইংলিশ ভার্সনটা মেনলি বলবো, তারপরে সঙ্গে সঙ্গে তার বাংলা ভার্সনও কি আছে আমি সেটা বলে তোমাদের এই অ্যান্সারটা কস্টিং এন্ড ট্যাক্সেশনের এমসিকিউ অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি 2023 এর। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি বলা আছে ইংলিশ ভার্সনে, যে the questions related to MCQ and ECQ should be answered in the specific printed table according to the answer scheme. Multiple choice type question, multiple choice types question, select the correct answer out of the options given against each question 1 into 24 এই হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সন শুরু হচ্ছে, আর বাংলা ভার্সন শুরু হচ্ছে একদম প্রথম থেকেই বাংলা ভার্সন স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে চলো এই শুরু হয়ে যাচ্ছে তোমাদের বাংলা ভার্সন। তাহলে চলো ফার্স্ট যে প্রশ্নটা আছে কস্টিং পোর্শন থেকে, প্রথম 12টা প্রশ্ন থাকবে পরপর কস্টিং পোর্শন থেকে, তারপরে 13 নম্বর কোশ্চেন থেকে আপ টু 24 নম্বর মানে 24th নাম্বার কোশ্চেন পর্যন্ত তোমাদের ট্যাক্সেশনের পোর্শনটা থাকবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি বলেছে, সিলেক্ট দ্য 1 নম্বর কোশ্চেন, প্রথমে ইংলিশ ভার্সনটা পড়ছি তারপরে বাংলা ভার্সনটা পড়ছি। কি বলছে, শর্টেজ অফ র মেটেরিয়াল ইজ রেকর্ডেড, শর্টেজ অফ র মেটেরিয়াল ইজ রেকর্ডেড, বাংলা ভার্সনটা হচ্ছে কাঁচামালের ঘাটতি দাখিলা করা হয়। একদমই অনুশীলনীতে এই প্রশ্নটা, প্রত্যেকটা প্রশ্ন অনুশীলনীতে আছে, কাঁচামালের ঘাটতি দাখিলা করা হয়। অপশন এখানে কি কি আছে, অনলি ইন স্টোর লেজার, অনলি ইন বিন কার্ড, ইন দ্য ইস্যু কলম অফ স্টোর লেজার এন্ড বিন কার্ড, আর ইন দ্য রিসিপ্ট কলম অফ স্টোর লেজার এন্ড বিন কার্ড। এবং বাংলাতে অপশনগুলো হচ্ছে কেবলমাত্র সম্ভার খতিয়ানে, কেবলমাত্র বিন কার্ডে, সম্ভার খতিয়ান ও বিন কার্ডের বিলির কলমে এবং সম্ভার খতিয়ান ও বিন কার্ডের প্রাপ্তির কলমে। ফলে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ইন দ্য ইস্যু কলম অফ স্টোর লেজার এন্ড বিন কার্ড। 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার সি হচ্ছে ইন দ্য ইস্যু কলাম অফ স্টোর লেজার এন্ড বিন কার্ড। সি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, ইন দ্য ইস্যু কলাম অফ স্টোর লেজার এন্ড বিন কার্ড। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা বলছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO মেথড অফ প্রাইসিং মেটেরিয়াল ইস্যু ইজ অ্যাপ্লিকেবল ডিউরিং, মানে প্রশ্নটা কি আরেকবার পড়ে নি, বাংলাতে পড়ে নি, কাঁচামালের বিলির মূল্যায়নে, কাঁচামালের বিলির মূল্যায়নে আগে আসে আগে যায় বা ফিফো পদ্ধতি প্রযোজ্য হয় কিসের ক্ষেত্রে। প্রথমে বাংলা অপশনটা হচ্ছে কি, মুদ্রাস্ফীতির সময়, মুদ্রা সংকোচনের সময়, প্রায় স্থিতিশীল মূল্যের অবস্থা এবং পরিবর্তনশীল মূল্যের অবস্থা। ইংলিশ টার্মটা হচ্ছে ইনফ্লেশন, ডিফ্লেশন, স্টেবল কন্ডিশন অফ প্রাইস এবং হোয়েন প্রাইসেস আর ফ্লাকচুয়েটিং। ফলে 2 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সারটা হচ্ছে ডিফ্লেশন বা মুদ্রা সংকোচনের সময়। তাহলে 2 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডিফ্লেশন। অপশন বি, ডিফ্লেশন বা মুদ্রা সংকোচনের সময় বা ডিফ্লেশন। 3 নম্বর কোশ্চেনটা, থার্ড কোশ্চেন যেটা বলছে, চলো দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর দ্য প্রিপারেশন অফ স্টোর লেজার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর দ্য প্রিপারেশন অফ স্টোর লেজার। কি কি আছে, স্টোর রিকুইজিশন, নেম অ্যান্ড কোড নাম্বার অফ র মেটেরিয়ালস, গুডস রিসিভ নোট, এবং অপশন ডি আছে পারচেস রিকুইজিশন। বেঙ্গলি টার্মটা হচ্ছে মজুতের খতিয়ান প্রস্তুতের সময় নিচের কোনটি ব্যবহৃত হয় না। অপশন এ মজুতের দাবিপত্র, অপশন বি কাঁচামালের নাম ও কোড নাম্বার, অপশন সি মালপত্র প্রাপ্তির নোট, এবং অপশন ডি হচ্ছে ক্রয় ফরমাস। তাহলে এই 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, পারচেস রিকুইজিশন বা ক্রয় ফরমাস। অপশন ডি হচ্ছে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন ডি, পারচেস রিকুইজিশন অথবা বাংলা টার্মটা হচ্ছে ক্রয় ফরমাস। চলো 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটা বলছে, দ্য লস অফ মেটেরিয়ালস ডিউ টু ন্যাচারাল প্রসেস অফ দ্য প্রোডাকশন ইজ নোন অ্যাজ। এই প্রত্যেকটা প্রশ্ন অনুশীলনীতে তোমাদের দেওয়া আছে। ফলে শুরুতেই তোমাদের বললাম অনুশীলনী খুব ভালো করে তোমরা কস্টিং এন্ড ট্যাক্সেশনের এমসিকিউ এর জন্য ভালো করে দেখে যাও। দ্য লস অফ মেটেরিয়াল ডিউ টু মেটেরিয়াল প্রসেস অফ দ্য প্রোডাকশন ইজ নোন অ্যাজ, অপশন এ অ্যাবনর্মাল লস, অপশন বি নর্মাল লস, অপশন সি অ্যাডিশনাল লস, অপশন ডি স্পেসিফিক লস। তাহলে বাংলা ভার্সনটা কি বলছে, কাঁচামালের যে ক্ষতি উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়াতে ঘটে থাকে তাকে বলে কি, না অস্বাভাবিক ক্ষতি, বি স্বাভাবিক ক্ষতি, সি অতিরিক্ত ক্ষতি, না ডি বিশেষ ক্ষতি। অবভিয়াসলি স্বাভাবিক ক্ষতি, বি স্বাভাবিক ক্ষতি বা নর্মাল লস হচ্ছে এই 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। ফলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সঠিক
অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো 5 নম্বর প্রশ্নটা দেখি। 5 নম্বর আইডল টাইম ক্যান বি কন্ট্রোল থ্রু, এটাও দেওয়া আছে আইডল টাইম ক্যান বি কন্ট্রোল থ্রু। বাংলা ভার্সনটা কি? অলস সময় নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? অপশন এ সময় ভিত্তিক মজুরি হারে, অপশন বি সরল কাজ ভিত্তিক মজুরি হারে, অপশন সি এ এবং বি উভয়ই, এবং অপশন ডি এদের কোনোটি নয়। ইংলিশ টার্মটা বলছে অপশন এ টাইম রেট ওয়েজেস, অপশন বি স্ট্রেট পিস রেট ওয়েজেস, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দিস। ফলে অবভিয়াসলি 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে স্ট্রেট পিস রেট ওয়েজেস, অপশন বি স্ট্রেট পিস রেট ওয়েজেস, অপশন বি স্ট্রেট পিস রেট ওয়েজেস। তাহলে চলো 6 নম্বর প্রশ্নটা দেখি। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? ইন এ উইক অফ 48 আওয়ার্স, ইন এ উইক অফ 48 আওয়ার্স দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম অফ এ ওয়ার্কার to and from the factory is determined at 46 hours. If the worker spent 43 hours in different jobs in that week, ideal time will be option A 5 hours, option B 2 hours, option C 3 hours এবং option D 4 hours। মানে যেটা বাংলা ভার্সনটা বলছে 48 ঘন্টার সপ্তাহে কোন শ্রমিকের কারখানায় প্রবেশ ও কারখানা থেকে বের হওয়ার সময় নির্ধারিত হয়েছে 46 আওয়ার বা 46 ঘন্টা। যদি উক্ত শ্রমিক ওই সপ্তাহে বিভিন্ন কাজে 43 ঘন্টা বা 43 ঘন্টা ব্যয় করেন, তাহলে অলস সময় হবে কত? না 46 থেকে 43 মাইনাস করলে, 46 থেকে 43 মাইনাস করলে হচ্ছে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্স হচ্ছে তার আইডল টাইম। তাহলে অবভিয়াসলি অপশন সি 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি 3 আওয়ার্স। 3 আওয়ার্স হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নের একটা ক্যালকুলেশন আছে। কি বলেছে? নর্মাল ওয়েজ রেট পার আওয়ার ইজ ₹30, স্ট্যান্ডার্ড টাইম 48 আওয়ার্স, টাইম সেভড 8 আওয়ার্স, টোটাল বোনাস আন্ডার হেলসে প্রিমিয়াম মেথড 50% ইজ। মানে বাংলা ভার্সনটা একবার বলে দিই। বাংলা ভার্সন বলছে মজুরির স্বাভাবিক হার ঘন্টা প্রতি 30 টাকা, মানক সময় 48 ঘন্টা, 48 ঘন্টার সময় সাশ্রয় হয়েছে 8 ঘন্টা। তাহলে হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে 50% এর মোট বোনাস হবে কত? 50% মোট বোনাস 50% অফ টাইম সেভড ইনটু রেট। তাহলে এই 7 নম্বর প্রশ্নের সলিউশনটা কি হবে? না 50% অফ টাইম সেভড, 50% অফ টাইম সেভড ইনটু রেট। তাহলে 50% অফ টাইম সেভ, তাহলে 50% অফ টাইম সেভ কত বলেছে? টাইম সেট বলে দিয়েছে 8 আওয়ার্স। টাইম সেট বলে দিয়েছে আমার 8 আওয়ার্স। ফলে হেলসে প্রিমিয়াম মেথডসে আমার এর অনলি বোনাসটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে 8 আওয়ার্স ইনটু আমাদের রেট কত বলে দিয়েছে? রেট বলে দিয়েছে ₹30। তাহলে এখানে কত হবে? 8 এর 50% হচ্ছে 4 ইনটু 30, 4 ইনটু 30 120 রুপিস। 120 কোন অপশনে আছে? 120 অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এরকম এবছর 2024 এরকমই থাকবে। রোয়ানের বোনাস দিয়ে শুধু মানে বলে দিয়ে শুধু বললো রোনাসের বোনাসটা কত, রোনাস প্রিমিয়াম মেথডে বলতে পারে বা হেলসের প্রিমিয়াম মেথডে বলতে পারে। এই ধরনের একদম ফর্মুলাগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা কি বলেছে? বেসিক পিস রেট ফর এ ওয়ার্ক ইজ ₹20। 8 নম্বর প্রশ্ন। বেসিক পিস রেট ফর এ ওয়ার্ক ইজ ₹20 পার ইউনিট ইন এ উইক ইফ এ ওয়ার্কার গেটস ওয়েজেস at ₹22 পার ইউনিট, then his efficiency under Merrick's multiple piece rate system will be। বাংলা ভার্সনটা হচ্ছে কি? বাংলা ভার্সনটা হচ্ছে কোনো কাজের মজুরির হার একক প্রতি 20 টাকা। কোনো কাজের মজুরির হার একক প্রতি 20 টাকা। কোনো এক সপ্তাহে কোনো শ্রমিক একক প্রতি 22 টাকা হারে মজুরি পেলে মেরিক্স এর মাল্টিপল পিস রেট সিস্টেম অনুযায়ী তার দক্ষতা স্তর হবে। তাহলে একটু দক্ষতা স্তর কত হবে? না 83% নর্মাল পাচ্ছে, 83 এর বেশি কিন্তু 100% পর্যন্ত 110% অফ নর্মাল পায়, এবং 100% এর বেশি হলে 120 পায়। ফলে এখানে দিয়েছে কত? মানে 20 টাকা, কিন্তু সে পাচ্ছে 22 টাকা করে। তাহলে 20 টাকা পাচ্ছে, 20 টাকা পেত এবং 22 মানে 20 টাকা করে যদি হার হয় এবং 22 টাকা করে যদি পেয়ে থাকে, তাহলে অবভিয়াসলি 110% বেশি পাচ্ছে মজুরি হার। 110% বেশি যদি মজুরি হার পায়, তাহলে কোন দক্ষতার বা কোন এফিসিয়েন্সি স্টেজে এটা আসবে? না অপশন বি মোর দ্যান 83% আপ টু 100%, মোর দ্যান 83% আপ টু 100%। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি। তাহলে দেখো এইখানে যে প্রশ্নটা বলা আছে সেখানে হচ্ছে মেরিকের যে আমাদের এফিসিয়েন্সির যে ধাপটা দেওয়া থাকে, সেই মজুরির ধাপটা, সেই ধাপটা কিন্তু থেকে একদম ভেতর থেকে সেই ফর্মুলা থেকে কিন্তু প্রশ্নটা এসে গেছে। ফলে ফর্মুলা, টেলর্সের ফর্মুলা, মেরিক্সের ফর্মুলা,
হেলসের ফর্মুলা এবং রোয়ানের ফর্মুলা, এই টোটাল জায়গাগুলোকে তোমরা ভালো করে ক্লিয়ার রাখলে কিন্তু এই টোটাল এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্নগুলো সুন্দর এই 2024-এও তোমরা করতে পারবে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনুশীলনীতে অবশ্যই তোমাদের দেওয়া আছে। তাহলে চলো 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে? নাম্বার 9, ফর হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড বোনাস আন্ডার হেলসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম মেথড উইল বি ইকুয়াল। তার মানে বাংলা ভার্সনটা হচ্ছে কাজ সম্পাদনের সময় নির্ধারিত সময়ের কত শতাংশ হলে হেলসি এবং রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের পরিমাণ সমান হবে। অবভিয়াসলি অপশন এ 50%, অপশন এ 50% হচ্ছে এর সঠিক অ্যান্সার। অপশন এ 50%, তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 50%। চলো 10 নম্বর প্রশ্নটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এক্সপেন্সেস ইজ নট অ্যান এক্সাম্পল অফ সেলিং ওভারহেড? কি? স্যালারি অফ সেলস ম্যানেজার, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, শোরুম এক্সপেন্সেস, ডেলিভারি এক্সপেন্সেস অফ গুডস। বাংলা ভার্সনটা কি বলছে? নিচের কোন খরচটি বিক্রয় সংক্রান্ত পরিবাহের উদাহরণ নয়? বিক্রয় ব্যবস্থাপকের বেতন, বিজ্ঞাপনের খরচ, শোরুমের খরচ না পণ্য বন্টনের খরচ? অবভিয়াসলি অপশন ডি, পণ্য বন্টনের খরচ বা ডেলিভারি এক্সপেন্সেস অফ গুডস। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, ডেলিভারি এক্সপেন্সেস অফ গুডস। চলো 11 দেখি। টেলিফোন এক্সপেন্সেস আর টেলিফোন কি ধরনের? টেলিফোন ব্যয় মানে টেলিফোন এক্সপেন্সেস কি? টেলিফোন এক্সপেন্সেস আর কি? ফিক্সড এক্সপেন্সেস, ভেরিয়েবল এক্সপেন্সেস, সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস না নান অফ দিস? বেঙ্গলি ভার্সনটা বলছে টেলিফোন সংক্রান্ত ব্যয় হলো কি? এ স্থির ব্যয়, বি পরিবর্তনশীল ব্যয়, সি অর্ধ পরিবর্তনশীল ব্যয় না ডি এদের কোনোটি না? ফলে অবভিয়াসলি টেলিফোন সংক্রান্ত ব্যয় হলো অপশন সি, অর্ধ পরিবর্তনশীল ব্যয় বা সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস অপশন সি হচ্ছে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো 12 নম্বর প্রশ্ন, লাস্ট মানে কস্টিং পোর্শন থেকে লাস্ট যে প্রশ্নটা দেখি, সেই প্রশ্নটা কি বলেছে? দ্য রিজন ফর ক্লাসিফাইং ওভারহেড কস্ট ইনটু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্টস ইজ কি? প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট, ডিসিশন মেকিং, সি বোথ এ অ্যান্ড বি না ডি নান অফ দিস? বা বাংলা ভার্সনটা কি বলছে? বাংলা ভার্সনটা হচ্ছে উপরিব্যয়কে স্থির ও পরিবর্তনশীল উপরিব্যয় ভাগ করার প্রয়োজনীয়তার কারণ কি? অপশন এ নমনীয় বাজেট প্রস্তুত, অপশন বি সিদ্ধান্ত গ্রহণ, অপশন সি এ ও বি উভয় না এদের কোনোটাই না? অবভিয়াসলি অপশন সি এ ও বি উভয়, বোথ এ অ্যান্ড বি। অপশন সি হচ্ছে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন সি। তাহলে এইভাবে তোমাদের কস্টিং এর দেখো, কস্টিং এর 12টা কোশ্চেনের এই হচ্ছে সিকোয়েন্স। তোমরা এই 2023-তে যে এমসিকিউ গুলো এসছে সেই এমসিকিউ অ্যান্সারটা তোমরা খুব ভালো করে দেখে গেলে, পুরো কনসেপ্টটা ভালো করে বুঝে গেলে, আমি যেগুলো বললাম অনুশীলনী যদি ভালো বা এক্সারসাইজ যদি ভালো করে দেখে যাও, 100% এমসিকিউ এবং এসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। কস্টিং এন্ড ট্যাক্সেশন যেটা 29th of February-তে উইল বি হেল্ড। তাহলে চলো এবার 12 কস্টিং পোর্শন, ট্যাক্সেশন পোর্শন থেকে, ট্যাক্সেশন পোর্শন থেকে 13 কোশ্চেন নাম্বার 13 বা 13 নম্বর প্রশ্নটা, ফার্স্ট যে প্রশ্নটা ট্যাক্সেশন পোর্শন থেকে কি বলছে দেখো। আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ সেকশনস ডিল উইথ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? খুব খুব ভালো একটা প্রশ্ন, একদম ধারা দিয়ে দিয়েছে। কি বলছে না, আয়কর আইন 1961-তে গৃহ সম্পত্তি থেকে আয় সম্পর্কে আলোচিত হয়েছে কোন ধারায়? অবভিয়াসলি অপশন সি 22 থেকে 27 ধারায়, সেকশন 22 টু সেকশন 27। অপশন সি হচ্ছে 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন সি সেকশন 22 টু সেকশন 27। চলো 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টেকেন এ প্লট অফ ল্যান্ড অন লিজ অর অন রেন্টাল বেসিস and constructed a house on such land, then he will be considered as, মানে বাংলা টার্মটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি লিজ নিয়ে, যদি কোনো ব্যক্তি ইজারা বা ভাড়ার ভিত্তিতে একটি জমি নিয়ে তার উপর গৃহ নির্মাণ করেন, তাহলে তিনি কি হবেন? সেই গৃহে অবভিয়াসলি তিনি সেই গৃহের ওনার অফ দ্য হাউস, অপশন এ ওনার অফ দ্য হাউস বা মালিক হবেন। তাহলে অপশন এ হচ্ছে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, মালিক হবেন, মালিক হবেন। ফলে একদম বেসিক কনসেপ্টটা যেগুলো আমাদের আমার ভিডিও করা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির উপরে, সেখানে আমি পুরো ইন্ট্রোডাকশন ভিডিওতে সবকিছু আলোচনা করে দিয়েছিলাম। তারপরে হলে ভিডিওগুলো আবার দেখে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নিও। তাহলে চলো 15 নম্বর কোশ্চেনটা কি বলছে? মিউনিসিপাল ভ্যালু অফ এ লেট আউট প্রপার্টি ইজ ₹50,000। এরকম প্রবলেম তোমাদের এই 2024-ও আসবে। কি বলেছে? মিউনিসিপাল ভ্যালু লেট আউট প্রপার্টি 50,000, অ্যানুয়াল ফেয়ার রেন্ট 40,000, স্ট্যান্ডার্ড রেন্ট ইজ ₹45,000, per annum actual rent is ₹300 per month, compute gross total income। তাহলে compute gross annual value gross total income না, gross annual value বার করতে বলেছে। ফলে অবভিয়াসলি আমাদের এখান থেকে রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা প্রথমে বার করে নিতে হবে। তাহলে 15 নম্বর কোশ্চেনে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কি হবে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, কেননা আমার এখানে 50,000 হচ্ছে আমাদের মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট হচ্ছে 40,000। তাহলে 50,000 আর 40,000 এর মধ্যে কোনটা
বেশি 50,000, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড রেন্টের থেকে কম হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট এখানে বলেছে 45,000, তাহলে অবভিয়াসলি স্ট্যান্ডার্ড রেন্টটাই 45,000টা হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আর অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে 3,000 পার মান্থ, 3,000 পার মান্থ হলে 36,000, তাহলে অবভিয়াসলি গ্রস অ্যানুয়াল ভ্যালু বা জিএভি হবে আমার 45,000 হচ্ছে জিএভি। এই ধরনের প্রবলেম তোমাদের এবার এই 2024 এর ক্ষেত্রে থাকবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধরনের এমসিকিউ এর প্রশ্ন অবভিয়াসলি তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে অপশন বি হচ্ছে এই 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন বি 45,000। অপশন বি 45,000 হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা চলো 16 নাম্বার কোশ্চেন কি বলেছে, ওনারশিপ ইজ ডিটারমাইন্ড অ্যাজ দ্য ওনার অফ হাউস প্রপার্টি, কি অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার, না অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং ইয়ার। বাংলা ভার্সনটা কি বলছে, বাংলা ভার্সনটা বলছে গৃহ সম্পত্তির মালিক হিসাবে মালিকানা নির্ধারিত হয় কি নির্ধারণ বছরের পরিপ্রেক্ষিতে, পূর্ববর্তী বছরের পরিপ্রেক্ষিতে, আর্থিক বছরের পরিপ্রেক্ষিতে, হিসাব রক্ষণ বছরের পরিপ্রেক্ষিতে। অবভিয়াসলি অপশন বি পূর্ববর্তী বছরের পরিপ্রেক্ষিতে বা অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার। তাহলে অপশন বি হচ্ছে 16 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার, অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার। চলো 17 নম্বর প্রশ্নটা দেখি, 17 নম্বর প্রশ্নটা কি বলছে, which section of Income Tax Act 1961 mention the basis of charge for capital gain, mention the basis of charge of capital gain, কি বলছে 1961 সালের ভারতীয় আয়কর আইনের কোন ধারায় মূলধনী লাভের চার্জের ভিত্তিটি উল্লেখ করা আছে, মূলধনী লাভের চার্জের ভিত্তিটি উল্লেখ করা আছে। অবভিয়াসলি অপশন এ সেকশন 45(1), সেকশন 45(1) বা ধারা 45(1) হচ্ছে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার সেকশন 45(1) অপশন এ, সেকশন 45(1) অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। চলো 18 নম্বর প্রশ্নটা দেখি, হাউ মেনি ক্যাপিটাল অ্যাসেট আর দেয়ার, কত ধরনের মূলধনী সম্পত্তি আছে। অবভিয়াসলি দু রকম, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, একদম সোজা প্রশ্ন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, আন্ডার হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স এ ট্রানজাকশন উইল নট বি কনসিডার্ড অ্যাজ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, কি সেকশন 247, সেকশন 248, সেকশন 27, সেকশন 47। বাংলা ভার্সনটা কি বলছে, বাংলা ভার্সনটা বলছে বাংলা ভার্সনটা বলছে যে লেনদেনগুলি মূলধনী সম্পত্তির হস্তান্তর হিসেবে বিবেচিত হয় না সেগুলি আয়কর আইনে কোন ধারায় উল্লেখ আছে। অবভিয়াসলি ধারা 47 বা সেকশন 47, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সেকশন 47 অপশন ডি হচ্ছে 19 নম্বরের কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলো 20 নম্বর প্রশ্নটা দেখি, হাউ মাচ ট্যাক্স রেট ইজ অন লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যাট %। খুব সোজা একটা প্রশ্ন, অবভিয়াসলি এই প্রশ্নগুলো প্রত্যেকটা দেওয়া থাকে। কি বলেছে, দীর্ঘমেয়াদী মূলধনী লাভে বর্তমানে প্রচলিত করের হার কত। অবভিয়াসলি অপশন সি 20%, অপশন সি 20% হচ্ছে এর সঠিক অ্যান্সার, অপশন সি 20%। 21 এর কোশ্চেনটা কি বলেছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট আন্ডার সেকশন 22 to সেকশন 27, সেকশন 56 to সেকশন 59, সেকশন 32, সেকশন 35, নান অফ দিস। ফলে সেকশনগুলো তোমাদের অবশ্যই ট্যাক্সেশনের ক্ষেত্রে ভালো করে দেখে যেতে হবে। কি বলছে, আয়কর আইনে কোন ধারা অনুসারে আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়। অবভিয়াসলি সেকশন 56 to 59 ধারায়, অপশন বি সেকশন 56 to সেকশন 59, অপশন বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি সেকশন 56 to সেকশন 59। চলো 22 দেখি, নেট অ্যামাউন্ট রিসিভ ফ্রম লটারি ইজ ₹7,000, হাউ মাচ ইজ গ্রস অ্যামাউন্ট ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বলেছে 30%। তাহলে এই যে ফিগারটা দেওয়া আছে 22 নম্বরের যে ফিগারটা দেওয়া আছে এখানে কত, এখানে 7,000 যে লটারি যেটা পেয়েছে 7,000, এই লটারিটা 30% কেটে দেওয়া আছে, 30% ট্যাক্স কেটে দেওয়া আছে। তাহলে কততে আছে, 100 মাইনাস 30তে দেওয়া আছে, এটাকে আমাদের 100 এ নিয়ে যেতে হবে। তাহলে 70 দিয়ে ডিভাইড করলে 100 দিয়ে গুণ করলে ফিগারটা হবে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট রিসিভ ফ্রম লটারি। এই 10,000 কত নম্বর অপশনে আছে, অপশন এ, অপশন এ হচ্ছে 22 এর সঠিক অ্যান্সার। 10,000 এইভাবে ক্যালকুলেশন করতে হবে, 7,000 কে 30 মাইনাস করে 70 দিয়ে ডিভাইডেশন করে 100 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করে নিতে হবে। তারপরে দেখো 23 এর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইনকাম ইজ চার্জেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। অপশন এ পেনশন, অপশন বি ফ্যামিলি পেনশন, অপশন সি ইন্টারেস্ট অন বন্ডস, অপশন ডি বোথ বি এন্ড সি। বাংলা ভার্সনটা কি বলছে না, নিম্নলিখিত কোন আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা হয়, পেনশন, পারিবারিক পেনশন, বন্ড থেকে সুদ, না ডি বি এবং সি উভয়। অবভিয়াসলি অপশন ডি বি এবং সি উভয় হচ্ছে এর সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে 23 এর সঠিক অ্যান্সার, বি এন্ড সি উভয়। আচ্ছা লাস্ট প্রশ্ন কি বলেছে, রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং এ হাউস অফ ₹60,000, রেন্ট পেড ₹20,000, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ₹10,000, ইনকাম ফ্রম আদার সোর্সেস উইল বি। বেঙ্গলি ভার্সন বলছে একটি বাড়ি পুনরায় ভাড়া নিয়ে আয় 60,000
আয় 60,000 টাকা, প্রদত্ত ভাড়া 20,000 টাকা, মেরামতি বাবদ খরচ 10,000, তাহলে অন্যান্য উৎস থেকে হাইক কত হবে? 60,000 থেকে আমার টোটালটাই বাদ চলে যাবে, মানে 60,000 থেকে 20,000 প্লাস 10,000, মানে টোটাল 30,000, 60,000 থেকে বাদ হলে আমার অ্যান্সারটা যেটা বেরোবে আদার সোর্সেসে কত যাবে না 30,000। 30,000 হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে 30,000 এই 24 এর সঠিক অ্যান্সার। অপশন বি 30,000 হচ্ছে 24 এর কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে এই হচ্ছে টোটাল 23 তে যে প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ এবং এসিকিউ কস্টিং এন্ড ট্যাক্সেশনে, এই হচ্ছে তার সঠিক অ্যান্সার। এবং তোমরা তার প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের এবং দেখার জন্য তোমাদের কি করতে হবে, অনুশীলনীগুলো, বইয়ের অনুশীলনী দেখবে সমস্তগুলো দেওয়া আছে, এবং অনুশীলনীতে প্রিভিয়াস ইয়ার ছাড়াও আরো কিছু এক্সট্রা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাও। 100% এমসিকিউ এবং এসিকিউ কমন চলে যাবে তোমাদের। মানে কস্টিং এন্ড ট্যাক্সেশনের পেপারটা দেখবে একদমই সোজা করে দেবে, সবটা পড়তে পারবে এবং খুব ভালোভাবে প্রত্যেকটা ডেসক্রিপটিভ এবং এমসিকিউ অ্যান্সার তোমরা ভালো করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা থেকেও তোমরা দেখে গেলে যে এইভাবে আমাদের যাদের যাদের ক্যালকুলেশনগুলো এখন ডাউট আছে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে, এই বিষয়গুলো জানা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং ঠিক যেভাবে বললাম এই 2024 এর জন্য এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে কস্টিং এন্ড ট্যাক্সেশনে তোমার সেভাবে প্রিপারেশন নিয়ে যাও, একদম লাস্ট মিনিটে এই প্রিপারেশনটা নিয়ে গেলে, লাস্ট পরীক্ষা লাস্ট মিনিটে এইভাবে প্রিপারেশন নিলে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, ভবিষ্যতে যদি কমার্স রিলেটেড আরো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার এই চ্যানেলে দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থাকো এবং লাস্ট দুটো পরীক্ষা তোমরা খুব খুব ভালো করে দাও।